নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। ব্রাহ্মদের সঙ্গে পাল্লা দেবার জন্য শহরে অপর দলের বড় মানুষরা নানা রকম উপায় অবলম্বন করছেন। তার মধ্যে মোক্ষমটি হলো পশ্চিম থেকে সন্ন্যাসী আমদানি। নির্জন পর্বত অরণ্যানী থেকে ধ্যানভঙ্গ করে ঋষিযোগীর দল ক্রমে কলকাতায় নেমে আসছে। এখানে ভক্তের অভাব নেই, আর চর্বচুষ্য লেজ্জপেয়র অতি উত্তম ব্যবস্থা। দু চার গন্ডা মোর সাহেব আর দু চারটে রক্ষিতা রাখলেই ঠিক বড় মানুষের জাগ হয় না। ও তো রামাধোপা কিংবা পুটে তেলিরাও আজকাল রাখে। বিশেষত পূর্ববঙ্গের জমিদাররা এসে এমন ঢলাঢলি করে যে ও জিনিসের আর ইজ্জত রইল না। তার চেয়ে বড় কোনো সন্ন্যাসী এনে জাঁকজমক করলে বেশ নতুন রকমের হিঁকর দেখানো যায়। ধর্মরক্ষাও হলো আর পয়সার গরম দেখানোও হলো। সন্ন্যাসীকে দিয়ে পুজো আর্চা, যাগ যজ্ঞ, কাঙালি ভোজন, সংকীর্তন ইত্যাদি ব্রাহ্মদের অনুষ্ঠানের তুলনায় অনেক বেশি বর্ণাঢ্য। ব্রাহ্মদের তো শুধু উপাসনা, পুরুষে পুরুষে ভাই ভাই বলে জড়াজড়ি আর প্রেমাশ্রু বর্ষণ। বঙ্কুবিহারী বাবুর ইদানিং বেশ কাঁচা পয়সা হয়েছে। ইনি আগে ছিলেন এক অ্যাটর্নির বাড়ির হেড কেরানি। যেহেতু উকিল মোক্তার অ্যাটর্নির বাড়ির ভূষকালি রঙের বেড়ালটা কিংবা দাড়িওয়ালা রামছাগলটা পর্যন্ত আইনের প্যাচঘর শিখে যায়, সেই সুবাদে বঙ্কুবিহারী বাবুও ক্রমে মস্ত আইনবিদ হলেন এবং পাড়া গেয়ে বড়লোকদের উচিত মতন সলা পরামর্শ দিয়ে নিজে ফুলে ফেপে তারকেশ্বরের কুমড়োপানা রূপ ধারণ করলেন। মধ্যবয়সে এসে তার হঠাৎ উপলব্ধি হলো, পয়সা তো যথেষ্ট রোজগার করলুম, এবার একটু নাম কেনা যাক। ধরা বাঁধা পথে কিছুদিন রাড় ভার মদে প্রচুর পয়সা উড়িয়েও একসময় তার একঘেয়ে লাগলো। এরকম যেন ঠিক নাম হয় না। বস্তুত ছেলেবেলা থেকে তার একটি আড়ালে নাম আছে, তিনি সেটা জানেন, কিন্তু সেটা ঘোচাতে পারছেন না কিছুতেই। বাল্যকালে তিনি দৈবাত একবার পাতকুয়োর মধ্যে পড়ে গিয়েছিলেন, তাতে তার নাকের একটি দিক থেতলে যায়। সেই থেকে তার নাম হয়ে যায় নাক কাটা বঙ্কু। তারপর বড় হয়ে তিনি যে এত কীর্তি করলেন, তবু লোকে তাকে আড়ালে আবডালে ওই নাক কাটা বঙ্কু বলেই ডাকে। কিছুদিনের জন্য সিমলেই বেড়াতে গিয়ে বঙ্কুবিহারী বাবু এক সন্ন্যাসী ধরে আনলেন। সে এক জবরদস্ত সন্ন্যাসী বটে। দেখলেই মনে হয় বয়সের গাছপাথর নেই। চলমান পাহাড়ের মতন দেহ, আর পা থেকে মাথা পর্যন্ত এত চুল যে কোনো মানুষের থাকতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না। ইনি কথা বলেন না। খোরাকি অবশ্য একটি প্রমাণ আকারের হস্তির সমতুল্য। 10 জন চেলা সমেত সেই সন্ন্যাসী কাছারিপাড়ায় বঙ্কুবিহারী বাবুর বাড়িতে অধিষ্ঠিত হলেন। দিনে দিনে সেই সন্ন্যাসীর সুনাম এমনই ছড়িয়ে পড়ল যে কাছারিপাড়ায় সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত ভিড়ে ভিড়াক্কার। এই অঞ্চলের বিখ্যাত সমযাত্রার সময়ও বুঝি এত মানুষের জমায়েত হয় না। সন্ন্যাসী এক এক দিন এক এক রকম কীর্তি দেখিয়ে সকলকে তাক লাগিয়ে দেন। ক্রমে এমন কোথাও রটে গেল যে এই সন্ন্যাসী লোহাকে সোনা বানাতে পারেন এবং উপযুক্ত তিথির জন্য অপেক্ষা করছেন। সন্ন্যাসীর শিষ্যদের এই দাবি এক কথায় নাস্যাৎ করা যায় না, কারণ মদ্যকে দুগ্ধে পরিণত করেছেন তিনি সর্বসমক্ষে। এক কোপে বলি দেওয়া হলো একটি পাঁঠাকে, তারপর সন্ন্যাসী তার শরীরে কয়েকবার হাত বুলিয়ে দিতে সেই পাঁঠা অমনি জীবন্ত হয়ে লাফাতে লাফাতে ব্যয় ব্যয় করতে লাগলো। সন্ন্যাসীর খাতিমা নেতা বঙ্কুবিহারী বাবুরও সুনাম। তিনি ভাড়াটে লোক দিয়ে ঢাকঢোল পিটিয়ে সন্ন্যাসীর কৃতিত্বের কথা প্রচার করতে লাগলেন সারা শহরময়। ব্রাহ্মদের ওপর বঙ্কুবিহারী বাবুর বড় রাগ। কেন রাগ তা তিনি নিজেই সঠিক জানেন না, তবু রাগ, এবং সেই জন্য খ্যাতনামা ব্রাহ্মদের বাড়ির সামনেও তিনি ঢাকঢোল আলাদের পাঠালেন বেশি করে। শহরের বিশিষ্ট ব্যক্তিদের তিনি চিঠি দিয়ে আহ্বান করলেন স্বচক্ষে প্রত্যক্ষ করে যাওয়ার জন্য
এখনো সনাতন বৈদিক ধর্মের কত মহিমা, মন্ত্রশক্তির কত জোর। অবিশ্বাসীরা হেটমুন্ডে ফিরে যাক। সত্যিই যেন সন্ন্যাসীর চমকপ্রদ অলৌকিক শক্তি দেখে অনেকের থোতামুখ ভোতা হয়ে যাচ্ছে। কৌতূহলী নবীন কুমার একদিন এলো কাশারি পাড়ায়। প্রথমে সে ভেবেছিল বুঝি ভিড়ে ঠেলে ঢুকতেই পারবেন না। দুলাল একটু ধাক্কাধাক্কি শুরু করেছিলেন বটে, কিন্তু সামনে যেন পরপর অনেকগুলি স্তরের মনুষ্য প্রাচীর। কিন্তু একটু পরে অন্যরূপ ব্যাপার হলো। কিছু লোক তাকে চিনতে পেরে বলে উঠল, ওরে নবীন কুমার সিংহ হয়েছেন, পথ ছেড়ে দে, পথ ছেড়ে দে। আবার অন্য কয়েকজন লোক বলল, কই নবীন সিংহী কই, দেখি দেখি। ভিড় দুফাক হয়ে গিয়ে উদ্গ্রীবভাবে তাকিয়ে রইল তার দিকে। সন্ন্যাসীর তুলনায় নবীন কুমারও কম দর্শনীয় নয়। নবীন কুমার যে একজন বিখ্যাত ব্যক্তি তা সবসময় তার নিজের মনে থাকে না। তার মনের মধ্যে একটি বিস্ময় ও রহস্যসন্ধানী বালক আছে। যে মন নিয়ে সে হুতুম প্যাঁচার নকশা লেখে, সেই মন নিয়ে সে এখানে এসেছে। কিন্তু লোকচক্ষে সে প্রখ্যাত দাতা, মহাভারতের অনুবাদক, হিন্দু পেট্রিয়টের মালিক ইত্যাদি, এবং বিপুল ধনী তো বটে। এ ব্যাপারে সজাগ হতে সে মুখে কৃত্রিম গাম্ভীর্য ফুটিয়ে ধীর পদক্ষেপে ভেতরে চলে এলো। নাককাটা বঙ্কু ওরফে বঙ্কু বিহারী বাবুর সাজসজ্জা দেখবার মতন। পরনে বেঁচে থাকুক বিদ্যাসাগর চিরজীবী হয়ে পারে শান্তিপুরী ধুতি, লাল গজের পিরান, তার উপরে ডুরে উন্নি, মস্তকে জড়িয়ে কাবলি তাজ এবং হাতে একটি লাল রঙের রুমাল, যাতে রিং সমেত গুটি কতক চাবি বাঁধা। তিনি খুব খাতির করে প্রথম দফায় নবীন কুমারের সঙ্গে হ্যান্ডশেক করলেন কয়েকবার। তারপর এক খিলি পান দিয়ে নিয়ে এলেন তাকে ঠাকুর দালানে। একদিকে চেলা পরিবৃত হয়ে বসে আছেন সন্ন্যাসী, মাঝখানে ছোঁয়াছুঁয়ি বাঁচাবার জন্য কিছুটা স্থান বাদ রেখে তারপর পাতা হয়েছে বিশিষ্ট দর্শকদের জন্য গালিচা। সেখানে এক পাশে বসলো নবীন কুমার, আশেপাশে অনেক চেনা মুখ। এইসব সম্ভ্রান্ত দর্শকরা প্রত্যেকে ইচ্ছে করলে দুটি প্রশ্ন করতে পারেন সন্ন্যাসীকে। সরাসরি কথা বলার অবশ্য উপায় নেই। বঙ্কুবিহারী বাবুর বিশেষ সুহিত চূড়ামণি রায় উত্তম হিন্দি জানেন বলে দাবি করেন। প্রশ্নটি শুনে তিনি সেটি হিন্দি অনুবাদ করে বলবেন সন্ন্যাসীর এক চেলাকে, চেলা আবার সেটি দুর্বোধ্যতার হিন্দি করে শোনাবেন গুরুকে। মৌন সন্ন্যাসী দু চারবার মাথা নাড়বেন শুধু। সেই মস্তক সঞ্চালনের ভাষা আবার হিন্দিতে অনুদিত হয়ে প্রশ্নকারীর কাছে উত্তর হয়ে ফিরে আসবে। বঙ্কুবিহারী নবীন কুমারকে বললেন, সিংহমশাই আপনি ভাবুন, তাহলে দুখানা কোয়েশ্চেন ভাবুন। নবীন কুমারের পাশেই বসে আছেন সিমলের জগমোহন সরকার। দাঁত সব পড়ে গেছে, ফোকলা মুখ, মাথায় ইন্দ্রলুপ্ত গোপজোড়া পাখা। সে আগের মানুষটিকে আর চেনাই যায় না। ইদানিং তিনি খুব বৈষ্ণব হয়েছেন, যে কোনো নারীকে মা বলে সম্বোধন করেন, এমনকি কখনো কখনো নিজের পত্নীকেও মা বলে ফেলেন। সেই জগমোহন সরকার হেঁকে বললেন, আহা, যোগীবর যেন সাক্ষাৎ বেদব্যাস। বাবা, আমার মনের দুটি সংশয় দূর করুন। কোন সাধনায় জীবাত্মা মিশে যায় পরমাত্মার সাথে, যাতে আর পরজন্ম থাকে না? আর পুরুষ প্রকৃতির মিলনের মধ্যে দিয়ে কি পরমেশ্বর এই জগৎকে লীলা করেন? চূড়ামণির মারফত ঘুরে সেই প্রশ্ন গিয়ে পৌঁছালো সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসী আঙুল তুলে বাতাসের গায়ে কি সব অদৃশ্য লিপি লিখতে লাগলেন। একজন শিষ্য সেদিকে চেয়ে রইল এক দৃষ্টে। তারপর সে উত্তরটি জানালো। এমনই দুর্বোধ্য ও জটিল উত্তর যে অনেকেরই তা বোধগম্য হলো না। না বুঝলে আরো ভক্তি বাড়ে। সাধারণ মানুষ তো নন যে সাধারণ ভাষায় কথা বলবেন। এরকম চলতে লাগলো আরো প্রশ্নোত্তর। এর মধ্যে দু একটি প্রশ্নের উত্তর শুনে হাস্যরলও ওঠে। যেমন সীতাপতি রায় জিজ্ঞেস করলেন, প্রভু আপনি বলে দিন আমার আয়ু আর কতদিন? এর উত্তরে সন্ন্যাসী জানালেন, তুমি তো ইতিমধ্যেই মরে গেছো, জানো না?
গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন। ভিড়ের মধ্যে একটি থামের পাশে দাঁড়িয়ে আছে চন্দ্রনাথ তার সাগরেদকে নিয়ে। কদিন ধরেই নিয়মিত আসছেন সে। তীক্ষ্ণ নজর দিয়ে সন্ন্যাসীর ক্রিয়াকলাপ দেখে এ পর্যন্ত সে একটি কথাও বলেনি। সাগরেদটি ছটফট করলেও সে তার কাঁধ জোর করে ধরে রাখে। নবীন কুমার কোনো প্রশ্ন করল না, তবে দেখে শুনে তার তাক লেগে যাচ্ছে ঠিকই। তার মনে পড়ল কৈশোর বয়সে কলেজ জীবনে সে ভূকৈলাসের রাজবাড়িতে এক মহাপুরুষ দর্শন করতে গিয়েছিল, যিনি সত্যযুগের মানুষ, গায়ে উইয়ের ঢিপি। কিছুদিন ধরেই ধরা পড়ে গেছিল তার বুজরুকি, কিন্তু এই সন্ন্যাসীকে তো সেরকম মনে হয় না। এমন ক্ষমতা তিনি প্রদর্শন করছেন যা ব্যাখ্যার অতীত। একজনকেও ঈশ্বরের আশীর্বাদ ভিক্ষা করতেই তিনি শুধু একটি খালি হাতটি তুললেন তার দিকে, অমনি সেই লোকটির গায়ের উপর একটি গাঁদা ফুল এসে পড়ল। একটি বিড়াল হঠাৎ ঢুকে পড়েছিল এর মধ্যে। তারপর এত লোক দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে এদিক ওদিক ছুটতে গিয়ে সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়ল সন্ন্যাসীর কোলে। সকলে হা হা করে উঠল, কিন্তু সন্ন্যাসী সকলকে শান্ত হবার ইঙ্গিত করে বিড়ালটির গায়ে কয়েকবার হাতের স্পর্শ দিতে সেটি একটি পারাবাত হয়ে উড়ে গেল ডানা ঝটপটিয়ে। সকলে একেবারে তাজ্জব, এ জিনিস কেউ কখনো দেখেনি। জগমোহন সরকার নবীন কুমারের গায়ে কনুইয়ের খোঁচা দিয়ে ফিসফিসিয়ে বললেন, ভায়া, আমার তো কোটা ফুরিয়ে গেছে, তবু আরো কিছু জিজ্ঞেস করতে স্বাদ হচ্ছে। আপনি দুটো কোশ্চেন আস্ক করুন না। কিন্তু কি প্রশ্ন করবে তা নবীন কুমারের মনে আসছে না। তার কোনো ধর্ম সংশয় নেই, জীবাত্মা পরমাত্মার মতন ব্যাপারগুলি সম্পর্কেও সে কোনো মাথা ব্যথা বোধ করে না। সে শুধু দেখতে এসেছে। জগমোহন সরকার বললেন, আপনি শুনুন যে ঈশ্বর যে সর্বত্র উপস্থিত তার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া সম্ভব? নবীন কুমার লজ্জা পাচ্ছে দেখে তিনি নিজেই হেঁকে বললেন, নবীন সিংহী মশাই জানতে চাইছেন। চূড়ামণি ও শিষ্য মারফত এই প্রশ্ন সন্ন্যাসীর কাছে পৌঁছাবার পর তিনি মস্তক আন্দোলন করলেন না, কিংবা বাতাসে অদৃশ্য লিপিও লিখলেন না। সামনের একটি ঘটের দিকে স্থির নেত্রে চেয়ে রইলেন। দু তিনজন শিষ্য তখন একযোগে জানালো যে সকলকে সম্পূর্ণ নীরব হয়ে ওই ঘটের দিকে চেয়ে থাকতে হবে, কেউ যেন কোনো শব্দ না করে। ঘরটি সন্ন্যাসীর থেকে 2-3 হাত দূরে, তার উপরে অনেকগুলি জবা ফুল। পাশে একটি পেতলের পরাতের উপর শালগ্রাম শিলা। সন্ন্যাসী নিথর হয়ে চেয়ে আছেন ঘরটির দিকে। হঠাৎ সেই ঘটের চূড়া থেকে একটি জবা ফুল লাফিয়ে উঠে এসে পড়ল শালগ্রাম শিলার মাথায়। একসঙ্গে সকলের কণ্ঠ থেকে দারুণ বিস্ময়ের গুঞ্জন বেরিয়ে এলো। নবীন কুমার যেন নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারছেন না। সত্যিই যেন একটা করকট ব্যাঙের মতন ফুলটি জীবন্ত হয়ে লম্ফ দিয়ে উঠল। এও কি সম্ভব? তারপরের কাণ্ডটি আরও যেন অলৌকিক। বঙ্কুবিহারীবাবু এই সময় একটি মদের বোতল এনে উপস্থিত করলেন। যারা আগে 2-1 দিন এসছে তারা জানে এবার মদকে দুগ্ধে পরিণত করবেন সন্ন্যাসী। জিনিসটা যে সত্যিই মদ তার মধ্যে কোনো কারচুপি নেই, সেটা প্রমাণ করার জন্য একটি নতুন মাটির সরায় বোতলের সবটুকু মদ ঢেলে দেওয়া হলো। গড় আমোদিত হয়ে গেল পরিচিত সুরার গন্ধে। কিছু কিছু দর্শকের মন আনচান করে উঠল। তারপর একজন শিষ্য জিজ্ঞেস করলেন, গুরুজি, ওই কোটর মে ক্যা হ্যায়? গুরুজি কিছু না বলে এক কুশি জল ঢেলে দিলেন সেই সরায়। অমনি সেই তরল পদার্থ দুগ্ধ ধবল হয়ে গেল। আবার সকলের সে বিস্ময় ধ্বনি। নবীন কুমার ভাবল, এই ভেলকির সঙ্গে ঈশ্বরের উপস্থিতির প্রত্যক্ষ প্রমাণের কি সম্পর্ক আছে তা তো বোঝা গেল না, কিন্তু মদ্য যে দুগ্ধে পরিণত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এই ক্রিয়াকাণ্ডটি ঠিক আগে চন্দ্রনাথ চঞ্চল হয়ে উঠেছিল। সেও কয়েকদিন ধরে এসে এই ব্যাপারটি দেখেছে। সকলে দুধ দুধ বলে চেঁচিয়ে উঠতে সে এবার তার সাগরেদকে ঠেলে দিয়ে বলল, যা।
বাটকুল সাগরেত্রী ছুটে গেল দুধের সরাটির দিকে। দুজন শিষ্য হাহা করে উঠে তাকে ধরে ফেলতে সে নাকি নাকি আদরে গলায় বলল, আমি দুধ খাবো, আমি ওই দুধ খাবো। বঙ্কুবিহারী বাবু বলল, আরে মোলো, ওই ছেড়া এলে আবার কোথা থেকে, যা যা দূর হ আপদ। সুলতান আবার আবদার ধরল ওই দুধ খাবার জন্য। তখন জনতার মধ্যে থেকে দু একজন বলল, মশাই, মদ যখন দুধ হয়ে গেছে তখন ও ছোড়াকে একটু চেখে দেখতে দিন না। শিষ্যরা প্রবলভাবে আপত্তি জানাতে লাগলো তাতে। চন্দ্রনাথ কয়েক পা এগিয়ে এসে বলল, না মশাইরা, ওই বাচ্চা ছেলেকেও ও জিনিস পান করানো ঠিক হবে না। রং বদলালেও ওটা মদই রয়েছে, যে কেউ জিভ ছুঁয়ে দেখতে পারেন। পেছন থেকে একজন গর্জে উঠলেন, ঠিক বলেছেন মশাই, মদ কখনো দুধ হয় না। আমরা খবর নিয়ে জেনেছি আমেরিকায় রাম, মার্কিন আনিস নামে মদে জল দেওয়া মাত্রই দুধের মতন সাদা হয়ে যায়, ওতে বাহাদুরির কিছু নেই। এই বক্তা একজন মেডিকেল কলেজের তরুণ ছাত্র। ভিড় ঠেলে সেও এগিয়ে এলো সামনে। চন্দ্রনাথ মদের সরাটি তুলে ধরে বললেন, যে কেউ খেয়ে দেখুন, এটা ওই আমেরিকান মদ ছাড়া আর কিছুই নয়। আমি আরেকটি কথা বলছি, ওই সন্ন্যাসীর আলখাল্লার ভেতর থেকে আমি যদি একটা মরা বেড়াল বার করতে না পারি, তাহলে আপনারা আমাকে 50 ঘা জুতো মারবেন। গুপি সাকরার বাড়িতে জ্যান্ত ভূতদের যা যা অবস্থা হয়েছিল, এবার সন্ন্যাসী আর তার চেলাদেরও সেরকম হলো। বহু লোক ঝাঁপিয়ে পড়ে একেবারে তছনছ করে দিল তাদের। সত্যি সন্ন্যাসীর কম্বলের তলা থেকে বেরোলো মরা বেড়ালটি। কি অসীম শক্তি ওই লোকটির! বেড়ালটিকে অতি দ্রুত এমনভাবে গলা মুচড়ে মেরেছে যে সেটি টু শব্দও করতে পারেনি। দুর্গন্ধযুক্ত একটি খাটা ছাগলও পাওয়া গেল। আর চন্দ্রনাথের বাটকুল সাগরেত্রী শূন্যে ঝোলাতে ঝোলাতে নিয়ে এলো সেই লম্ফমান জবফুলটিকে। সেটার বোটায় একটি ঘোড়ার লেজের বালামচি বাঁধা। ওই বালামচির অন্য দিক যুক্ত ছিল সন্ন্যাসীর পায়ের আঙুলেতে। জনতার হুড়োহুড়ি এড়িয়ে নবীন কুমার দাঁড়িয়েছিল দ্বারের এক পাশে। সাগরেত সমেত চন্দ্রনাথকে বেরোতে দেখে সে বলল, মশাই, একটু দাঁড়াবেন কি? মশাইয়ের নাম জানতে পারি? বক্র চোখে নবীন কুমারের দিকে চেয়ে চন্দ্রনাথ বললেন, আমার নাম সম্পর্কে আপনার কৌতূহলের কারণ জানতে পারি কি আগে? নবীন কুমার সহস্যে বললেন, আপনাকে আমার বেশ পছন্দ হয়েছে। আমি এই ধাতের মানুষ ভালোবাসি, আপনি আমার সঙ্গে চলুন। নবীন কুমার তার প্রীতিপূর্ণ দক্ষিণ হস্ত বাড়িয়ে দিল চন্দ্রনাথের দিকে। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।